আপনি যদি টাকা ছাড়া কোটিপতি হতে চান তাহলে এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিন। টাকা ছাড়া যে কোটিপতি হওয়া যায় ব্যাপারটা শুনলে আপনাদের কাছে অবাক লাগতে পারে। আমরা মনে করি কোটিপতি হতে হলে অবশ্যই টাকা পয়সা দিয়েই কোটিপতি হতে হবে। বিষয়টা আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি। সত্যিকার অর্থে কোটিপতি হওয়ার জন্য আপনার প্রচুর টাকার দরকার নেই। আপনার কোটিপতি হওয়ার একটা মাইন্ডসেট থাকা দরকার। আমরা সাধারণ মানুষ যারা গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা যেইভাবে চিন্তা করি, যেইভাবে কাজ করি, যে কোনো বিষয়ে যেইভাবে সিদ্ধান্ত নেই, একজন ধনী মানুষ বা কোটিপতি মানুষ সেইভাবে সিদ্ধান্ত নেন না। তাদের সিদ্ধান্ত নেওয়ার ধরনও ভিন্ন। আমরা যেইভাবে কাজ করি তারাও যদি সেইভাবেই কাজ করতেন, ভিন্নভাবে না করতেন, তাহলে তারাও একজন কোটিপতি পরিবারের সদস্য হতে পারতেন না। তাহলে এখন প্রশ্ন হলো, তারা কি করেন, কোন কোন বিষয়ের প্রতি গুরুত্ব দেন? তারা যেইভাবে সিদ্ধান্ত নেন আমরা আসলে সেইভাবে সিদ্ধান্ত নিতে পারি না। তারা কখনো ক্যালকুলেটিভ, কখনো খুবই রিস্ক টেকার, এবং তাদের অনেক বিষয় আছে যেগুলো আমাদের সাথে মিলবে না। তাই আজকের এই ভিডিওতে কতগুলো বিষয় তুলে ধরব যেগুলো ভালোভাবে মেনে চললে আপনিও কোটিপতি পরিবারের একজন সদস্য হয়ে উঠবেন। নাম্বার 1, নিজের লক্ষ্যগুলো ঠিক করে নিন। আপনি যেটাই করেন না কেন কোনো একটি দিক নিয়েই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দিকবিহীন জাহাজ যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয় তাহলে কি সেটা কখনোই কোনো গন্তব্যে পৌঁছাতে পারে? মাছ দরিয়ায় ঘোরাঘুরি করে হয়তো সে একটি জায়গায় গিয়ে থামবে, কিন্তু সেটি তার গন্তব্য নয়। এজন্য আপনি কোথায় যেতে চান, কি করতে চান, তার বিস্তারিত চিন্তা ভাবনা করে আপনার প্যাশনকে ঠিক করে নিন। এখন গন্তব্যে পৌঁছানোর জন্য আপনি আপনার স্ট্র্যাটেজি ঠিক করুন। স্ট্র্যাটেজি ঠিক করার পরে আপনি কাজে নেমে পড়ুন। আপনার আশেপাশে কে কি বলল সেদিকে তাকানোর দরকার নেই। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন তাহলে কাজে লেগে থাকুন। যতক্ষণ না আপনি সফল না হবেন ততক্ষণ পর্যন্ত কাজ করতে থাকুন। আপনি অবশ্যই সফল হবেনই। নাম্বার 2, সঠিক সঙ্গী এবং সহযোগী নির্বাচন করতে হবে। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার সঙ্গী নির্বাচন করতে ভুল করেন, বিশেষত আপনার ওয়াইফ নির্বাচন করতে ভুল করেন, তাহলে আপনার জীবন শেষ। আপনি যতই মেধাবী হন না কেন, আপনি যতই ট্যালেন্টেড হন না কেন, আপনি সামনে যেতে পারবেন না। পিছন থেকে আপনার সেই ভুল সঙ্গিনী টেনে ধরবে। আপনি বাসায় গিয়ে ঠিক মতো ঘুমাতে পারবেন না। সারাদিন পরিশ্রম করে বাসায় গিয়ে আপনি তার কাছ থেকে যেরকম সেবা যত্ন আশা করবেন, দেখবেন তার পুরাটাই উল্টা হচ্ছে। তাই কাউকে ভালো করে না জেনে জীবনসঙ্গী করবেন না। যাদের বান্ধবী বা গার্লফ্রেন্ড রয়েছে তাদেরকে সতর্ক হওয়ার প্রয়োজন আছে। তাকে একটি পরীক্ষা করে নিন। সে যদি আপনার প্রতি খেয়াল রাখে, আপনাকে সঠিক রাস্তায় যাওয়ার জন্য ফোকাস করে, আপনার পরিবারের কথাও ভাবে, আপনার মূল্যবান সময়কে নষ্ট করে না, তাহলে তাকে জীবনসাথী হিসাবে বেছে নিতে পারেন। আর সে যদি শুধু নিজে ভালো থাকার কথাই চিন্তা করে, আপনার সময় এবং টাকার কোনো মূল্য না দেয়, আপনাকে শুধু শুধু খরচ করানোর প্রবণতা দেয়, তাহলে অবশ্যই আপনাকে তাকে নিয়ে ভাবা দরকার। এর পরের বিষয়টা হলো, আপনি যাদের সাথে কাজ করছেন বা আপনার আন্ডারে যারা কাজ করছেন তাদেরকে নির্বাচনের ক্ষেত্রেও খুব হুঁশিয়ার হতে হবে। কারণ তারা যদি সততার সাথে কাজ না করে, মন প্রাণ দিয়ে কাজ না করে, তাহলে আপনি কখনোই বড় হতে পারবেন না। সুতরাং আপনার বড় হওয়ার জন্য আপনার পারিপার্শ্বিকতা, আপনার সঙ্গী নির্বাচন, আপনার সহযোগী নির্বাচন, এটা খুবই বড় একটি ভূমিকা পালন করে। যারা এই নির্বাচন করতে ভুল করেছেন বা ব্যর্থ হয়েছেন তারা আসলেই সারা জীবনের জন্য ব্যর্থ হয়েছেন। সুতরাং এই বিষয়টাতে সবাই খুবই সচেতন থাকবেন। অধিকাংশ ধনী মানুষ তারা ব্যক্তিগত জীবনে এবং সহযোগী সহকর্মী নির্বাচনে দক্ষতার পরিচয় দিয়েছেন। হয়তো এখন আপনারা বলতে পারেন যে বিল গেটসের সংসার তো ভেঙে গিয়েছে, কিন্তু আপনি হয়তো জানেন না যখন তারা সংসার করেছিলেন তখন তারা খুবই আন্তরিকতার সাথেই সংসার করেছিলেন। নাম্বার 3, স্রোতে গা ভাসাবেন না। আপনার আশেপাশে সকল মানুষ একটা কমফোর্ট জোনের দিকে ছুটছে। সবাই যে কাজ করতে পারে সেই কাজের দিকেই ছুটার তাদের প্রবণতা। যদি স্রোতে গা ভাসান তাহলে আপনিও তাদের মতোই একজন হবেন। তখন কোটিপতি পরিবারের সদস্য হওয়া সম্ভব হবে না। তাই ক্রাউডকে ফলো করবেন না, আপনি ক্রাউডের বিপরীতে যাবেন। সবাই যেইভাবে চিন্তা করছে আপনি আরেকটু ক্রিয়েটিভলি চিন্তা করবেন, একটু নতুন ভাবে চিন্তা করবেন এবং সেই চিন্তা করে সেই জায়গায় বসে থাকবেন না, সেই চিন্তাকে কাজে রূপান্তরিত করবেন।
কারণ শুধুমাত্র চিন্তা আপনার জন্য ভালো কিছু নিয়ে আসে না যদি না আপনি ওই চিন্তাকে কাজে কাটাতে পারেন, ওই চিন্তার প্রতিফলন কাজের মধ্যে প্রকাশ করতে পারেন। নাম্বার 4, আপনাকে সুসংগঠিত এবং সুশৃঙ্খল হতে হবে। দেখুন, পৃথিবীতে যত ধনী মানুষ আছেন তারা তাদের ব্যক্তিগত জীবনে বা যেই ব্যবসার সাথে যুক্ত আছেন সেখানে তারা প্রচণ্ডভাবে সুসংগঠিত এবং সুশৃঙ্খল। তারা প্রত্যেকটি পা ফেলে মেপে মেপে, তারা ইনডিসিপ্লিন ওয়েতে কোনো কাজ করেন না। তার মানে এই নয় যে তারা সবসময় প্রফিট করেন, অনেক ক্ষেত্রে তারা লোকসানও করেন। তারপরেও তারা ধীর লক্ষ্য থেকে ফিরে আসেন না। হয়তো 10টা কাজ শুরু করে 2 জায়গাতে তারা ফেল করতে পারেন, কিন্তু 8টা জায়গায় এতই ভালো করেন যে 2 জায়গায় যে ক্ষতি সেগুলো পুষিয়ে নেওয়া তাদের কোনো ব্যাপারই হয় না। কারণ এখানে তারা কয়েকশো গুণ বেশি লাভ করে ফেলেন। এই লাভ করার পিছনে যে মূল কারণ সেটা হলো তারা খুবই সুসংগঠিত এবং সুশৃঙ্খলভাবে কোনো কাজ শুরু করেন, ব্যবসা পরিচালনা করেন, তাদের কাজকে সম্পাদন করেন। শুধু যে ব্যবসার ক্ষেত্রে তারা সুসংগঠিত এমনটা নয়, তারা তাদের পারিবারিক জীবনেও খুবই সুসংগঠিত থাকেন। সাফল্য কিন্তু মিরাক্কেল কিছু না। কঠোর পরিশ্রমের মাধ্যমে, কঠিন পরিকল্পনার মাধ্যমে, ডেডিকেশনের মাধ্যমে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। নাম্বার 5, নিজের উন্নতির জন্য প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে। ধরুন আপনি পড়াশোনা শেষ করে কাজ শুরু করেছেন, কিন্তু কাজ শুরু করার পর পড়াশোনা থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছেন। বিশ্বাস করুন, বর্তমান যুগে আপনি যদি পড়াশোনা না করেন তাহলে আপনি কখনোই বেশি দূর এগোতে পারবেন না। এখানে আমি উদ্দেশ্যমূলক পড়াশোনার কথা বলছি না, শুধু উপন্যাস গল্প পড়তে বলছি না। আপনি যেই বিষয়ের উপর কাজ করছেন সেই বিষয়ের উপর পড়াশোনা করা, আর্থিক লিটারেসি সম্পর্কে পড়াশোনা করা, বিজনেস সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করা, যেই বিষয়ে আপনি কাজ করবেন সেই বিষয়ে পড়াশোনা করা দরকার। ওয়ারেন বাফেটের মতো বিখ্যাত ধনী ব্যক্তি দিনে প্রায় 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করেন। আমরা কি এতই জ্ঞানী ব্যক্তি হয়ে গেছি যে প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে পড়াশোনার দরজা একেবারেই বন্ধ করে দিয়েছি? আপনি যদি মিলিয়নিয়ার হতে চান, আপনি যদি কোটিপতি হতে চান, তাহলে প্রতি মুহূর্তেই নিজেকে আপডেট করতে হবে। প্রতি মুহূর্তে পৃথিবীর কোথায় কি ঘটছে, বিশেষ করে আপনার এরিয়াতে, সেটা আপনাকে জানতে হবে। আপনার প্রতিদ্বন্দ্বীরা কি করছে, আপনি কি করতে চাচ্ছেন, আপনার আইডিয়া কিভাবে বাস্তবায়িত করবেন, এই বিষয়াবলী জানার জন্য আপনাকে প্রচুর পড়তে হবে। পড়াশোনা আপনার কাছে নতুন নতুন তত্ত্ব এবং আইডিয়া নিয়ে হাজির হবে। নাম্বার 6, সবসময় ধারাবাহিকভাবে কাজ করুন এবং যুক্তিসঙ্গত আচরণ করুন। আপনার আচরণ যেন হয় ধারাবাহিক ও যুক্তি নির্ভর। এখন একটা কাজ করছেন, একটু পরে আরেকটা কাজ করছেন, তার একটু পরে আরেকটা কাজ করছেন, কোনোটার সাথেই কোনোটার মিল নেই। যদি এমনটা হয় আপনার জীবন প্রণালী, তাহলে আপনি সফলতার দ্বারে কাছেও যেতে পারবেন না। আপনাকে আপনার আচরণে, আপনার কাজে ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং আপনার আচরণে কনসিস্টেন্সি থাকতে হবে। অনেকেই মনে করেন শুধু কঠোর পরিশ্রম করলেই আপনি সফল হবেন। কঠোর পরিশ্রমের সাথে সফলতার সম্পর্ক খুবই পজিটিভ, কিন্তু শুধুমাত্র কঠোর পরিশ্রম আপনার সফলতার নিশ্চয়তা দেয় না যদি আপনি আপনার পরিশ্রমের মাঝে ধারাবাহিকতা বজায় রাখতে না পারেন। একটি কথা আছে, ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট। কথাটার সাথে হয়তোবা অনেকেই একমত, কিন্তু আমি বলি ওয়ার্ক স্মার্ট বাট ডোন্ট ফরগেট টু ওয়ার্ক হার্ড। অর্থাৎ আপনি স্মার্ট কাজ করবেন কিন্তু কঠোর পরিশ্রমকে পরিত্যাগ করবেন না। কঠোর পরিশ্রম করতে ভুলে যাবেন না, তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। নাম্বার 7, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। সারা দিন রাত কঠোর পরিশ্রম করার পিছনে আপনার শরীরের ভূমিকা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। সময়কে আমরা মূল্যবান বলছি, কিন্তু আপনি যদি আপনার শরীরকে গুরুত্ব না দেন, শরীর যদি আপনার সুস্থ না হয়, আপনি যদি এনার্জি ম্যানেজমেন্ট করতে না পারেন, তাহলে দুনিয়ার সময় সহ কোনো কিছুই আপনি সঠিকভাবে ম্যানেজ করতে পারবেন না। এজন্য যারা ধনী মানুষ কষ্ট করে বড় হয়েছেন, তবে উত্তরাধিকারী সূত্রে যারা ধনী হয়েছেন, আমি কিন্তু তাদের কথা বলছি না। তারা কিন্তু স্বাস্থ্যের প্রতি খুবই যত্নশীল। তারা সকালে হাঁটেন, শরীর পরিচর্যা করেন, খাওয়া দাওয়া হিসাব করে করেন, জাঙ্ক ফুড এড়িয়ে চলেন, শরীরের যত্ন নেন, মস্তিষ্কের যত্ন নেন এবং মনের যত্ন নেন। আপনার আমার সবারই প্রাধান্য হওয়া উচিত শরীরের যত্ন নেওয়া। আর যদি আপনি ধনীর ক্লাবে আপনার নাম লেখাতে চান, তাহলে এটা আপনার একটা অত্যাবশ্যকীয় ব্যাপার। নাম্বার 8, ভবিষ্যতের জন্য তৈরি হতে হলে বর্তমানকে স্যাক্রিফাইস করতে হবে। কথাটার অর্থ হচ্ছে, আপনি যদি ভবিষ্যতে নিজেকে সফল করতে চান, তাহলে বর্তমানের অনেক সুখ, স্বাচ্ছন্দ্য, অনেক আনন্দ, অনেক ভোগ আপনাকে ত্যাগ করতে হবে।
একটা মোটা অঙ্কের টাকা আপনাকে জোগাড় করতে হবে, যেটিকে আপনি বিনিয়োগ করে ধনী হতে পারবেন। বর্তমানের অনেক আনন্দ, অনেক সুখ এগুলোকে ত্যাগ করতে পারলে তাহলেই ভবিষ্যৎ আপনার কাছে সুন্দর হতে পারে। অনেকেই মনে করেন পৃথিবীতে আর কয়দিনই বা বাঁচব, কি আর হবে জীবনে, বর্তমানে কেন এত কষ্ট করব। আর আমি বলি এটা আপনি করবেন কারণ আপনি কোটিপতি হতে চান, আপনি ধনী হতে চান, এবং যারা ধনী হয়েছে এরা এটাই করেছে। সুতরাং আপনার উদ্দেশ্য যদি হয় ধনী হওয়া, তাহলে এটা আপনাকে করতেই হবে, এর কোনো বিকল্প নেই। নাম্বার 9, সঞ্চয়ী স্বভাব গড়ে তুলতে হবে। দেখুন, আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা কিনা আয় করে 10 টাকা তো খরচ করে 12 টাকা। তারা হয়তোবা 2 টাকা ঋণ করেন অথবা আগের সঞ্চয় ভেঙে ফেলেন। আপনি যদি আপনার সাধ্যের মধ্যে না চলতে পারেন তাহলে অবশেষে আপনার কোনো লাভ হবে না। প্রথম দিকে তো ব্যবসার জন্য কেউ আপনাকে পুঁজি দিবে না, আপনার নিজেকেই পুঁজি সংগ্রহ করতে হবে। আর এই পুঁজি সংগ্রহের প্রথম এবং প্রধানত উপায় হচ্ছে আপনি যা আয় করবেন তার একটি অংশ সঞ্চয় করবেন। আর সেই সঞ্চয় যখন একটা মোটা অঙ্ক হবে তখন সেটা বিনিয়োগের যোগ্য হবে। তখন আপনি সেটিকে ধীরে ধীরে বিজনেসে বিনিয়োগ করতে থাকবেন। এজন্য এটা একটা লম্বা সময়ের প্রক্রিয়া। সঞ্চয়ের ক্ষেত্রে আপনাদেরকে একটা নিয়ম মেনে চলতে হবে, সেটা হচ্ছে ওয়ারেন বাফেটের নিয়ম। যা আয় করছেন তার একটি অংশ সঞ্চয় করে নেবেন, তারপর খরচ করবেন। আমরা সাধারণত যেটা করি, খরচ করার পর যতটুকু থাকে সেটাই সঞ্চয় করি। এটাই হচ্ছে একটা ভুল ধারণা। নিজেকে প্রথমে পেমেন্ট করবেন, তারপর অন্যদের জন্য খরচ করবেন। যারা কোটিপতি তারা কিন্তু সবসময় সঞ্চয়ের অভ্যাসটাকে বজায় রেখেছেন। অনেক টাকার মালিক হলেও তারা যা আয় করেন তার থেকে বেশি কখনোই তারা খরচ করেন না। এজন্যই প্রতি বছর তাদের সম্পদ বাড়ে, অর্থ বাড়ে। আমরা যারা আয়ের চেয়ে বেশি খরচ করি তাদের প্রতি বছর ঋণ বাড়ে। এজন্যই মিলিয়নিয়ার ক্লাবে বা কোটিপতি ক্লাবে যদি আপনার নাম লেখাতে চান তাহলে অবশ্যই আপনাকে সঞ্চয়ী স্বভাবের হতে হবে। দেখুন, আমরা যখন সামনে চলতে থাকি তখন বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা আসতে থাকে। আমরা সবসময় আলোচনা এবং সমালোচনাকে অবজ্ঞা করার কথা বলি, কারণ পাছে লোকে কিছু বলে এটা ভেবে আপনি সামনের দিকে এগুতে পারবেন না। এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে আপনি অন্যের আলোচনা বা সমালোচনাকে পুরোপুরিভাবে অবজ্ঞা করতে পারবেন না। নিরপেক্ষ দৃষ্টিতে আপনি বিচার করে দেখবেন যে কোনগুলো আপনার জন্য ভালো। যেগুলো আপনার জন্য ভালো সেগুলো অবশ্যই আপনি গ্রহণ করবেন, কারণ সব সমালোচনাই কিন্তু খারাপ নয়। সমালোচকরা অনেক সময় আপনার ভালো দিক দেখিয়ে দেয়, আপনার দুর্বল দিক দেখিয়ে দেয়, আপনার সবল দিকের প্রতি আলোকপাত করে। সুতরাং সমালোচনাকে ফিডব্যাক না করে যেগুলো আপনার জন্য ভালো সেগুলোকে গ্রহণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।